ভূত আছে না ভূত নেই, এটা কিন্তু একটা ইটার্নাল ডিবেটের বিষয়বস্তু। এই প্রশ্ন মানব সভ্যতার এক প্রাচীন এবং আজও বহুল চর্চিত এক রহস্য। বিজ্ঞানের বিকাশ হলেও ভূত, প্রেত, আত্মা এবং অতি প্রাকৃত বিষয়গুলো নিয়ে মানুষের কৌতূহল তো কমেইনি, বরং উত্তরোত্তর আরও বৃদ্ধি পেয়েছে। একদিকে আস্তিকেরা বিশ্বাস করেন মৃত্যু সব কিছুর শেষ নয়, বরং এক অন্য জগতের শুরু। তাদের মতে মৃত্যুর পরেও আত্মা থেকে যায়, বিশেষ করে যদি সেই মৃত্যুই ঘটে কোনো দুঃখ, আঘাত বা অপূর্ণতা নিয়ে। বাংলা তথা গোটা পৃথিবীর সাহিত্য, লোককথা ও সিনেমায়ও ভূতের উপস্থিতি কিন্তু ফুটে উঠেছে বারংবার। কত পৃথিবী বিখ্যাত লেখকদের এই ভূত, প্রেত, পরী, বেতাল, দৈত্য, দানব জুগিয়েছেন গল্প লেখার ক্রমাগত অনুপ্রেরণা। অন্যদিকে বিজ্ঞানীরা এবং নাস্তিকেরা বলে থাকেন ভূত বলে আদৌ কিছুই নেই, বরং এই সবই মানুষের মনের সৃষ্টি। আর তাদের ব্যাখ্যা অনুযায়ী আমাদের মস্তিষ্ক অনেক সময় ভয়, দুশ্চিন্তা বা ক্লান্তিতে এমন কিছু কল্পনা করে যা আদৌ বাস্তব নয়। ঘুমের ঘোরে, স্ট্রেসে বা হ্যালুসিনেশনে ভূত দেখা যায়। যেসব জায়গায় ভূতের উপস্থিতি বলে দাবি করা হয় সেগুলোতে প্রাকৃতিক কারণেও শব্দ বা আলো দেখা যেতে পারে, যেমন বাতাস, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা বিল্ডিংয়ের কোনো কাঠামোগত সমস্যা। তবে সত্যিটা আদৌ কি? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো নিশ্চিতভাবে কেউ দিতে পারেনি। কেউ বলেন আমি দেখেছি, কেউ বলেন সবই মনের খেলা, আবার কেউ বলেন বিশ্বাস না থাকলে এসব কিছুই দেখা যায় না ভাই। ভূতের অস্তিত্ব নিয়ে বিতর্ক ধর্ম, সংস্কৃতি, বিজ্ঞান এবং ব্যক্তিগত অভিজ্ঞতা সবকিছুই কিন্তু নির্ভর করে। আর এই কারণেই এটি এক চিরন্তন বিতর্ক যার কোনো নিশ্চিত শেষ নেই। ভূত আছে কি নেই তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমরা কেন ভূতে বিশ্বাস করি। মানুষের ভেতরের ভয়, অপূর্ণতা বা পরলোকের প্রতি আকর্ষণই হয়তো এই বিশ্বাসকে জিয়ে রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে। তবে একথা নিশ্চিত, ভূত হোক বা নাই হোক, তার গল্প আমাদের কল্পনাকে, সাহসকে এবং সাহিত্যকে যুগের পর যুগ সমৃদ্ধ করে চলেছে। আজকে আমাদের ফ্রাইডে ফ্রাইড হরর স্টেশনে এমন একজন মানুষ এসেছেন যিনি নাস্তিক না হলেও অতি লৌকিক বা অলৌকিক যাই বলি না কেন কোনোটাতেই বিশ্বাস করেন না। যদিও আগেই বলে রাখছি, যাদের বিশ্বাস আছে তাদের আস্থায়ও উনি বিন্দুমাত্র কোনো আঘাত করতে চান না। দেখুন, ব্যাপারটা এরকম যে ওনার সাথে হয়তো সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত সেরম কোনো বিদেহী আত্মার সাক্ষাৎ হয়নি এখনো অবধি। হলে হয়তো ওনারও অবিশ্বাসের ভিত টলমল হয়ে যেতেই পারে, কে বলতে পারে। যাই হোক, তাহলে গল্পে ফিরে আসি। ওভার টু ইউ রাজাদা। আগে বলো কেমন লাগছে আমাদের এখানে আজকে এসে। থ্যাংক ইউ স্বস্তিকা। আমার মানে খুব ভালো লাগছে, এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম এরম একটা পডকাস্টে আমি অংশগ্রহণ করছি। সো ভেরি এক্সাইটেড, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। আর তো এটা কি তোমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা নাকি তুমি শুনেছো কারুর থেকে? না, এইটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। মানে ব্যাপার তুমি যেটা বলছিলে ইন্ট্রোডাকশনে, অ্যান্ড আই অ্যাগ্রি উইথ ইউ। দেখো, আমি ভূত প্রেত খুব একটা বিশ্বাস করি না, অ্যান্ড দি রিজন বিং আই হ্যাভ নেভার এনকাউন্টার্ড ইট। তবে আই স্ট্রংলি বিলিভ দ্যাট দের ইজ আ প্যারালাল ওয়ার্ল্ড। একটা প্যারালাল ওয়ার্ল্ড আমাদেরকে ঘিরে আছে চতুর্দিকে, সেটা আমি স্ট্রংলি বিলিভ করি। এবং আমরা সবাই এই প্যারালাল ওয়ার্ল্ডটাকে আমাদের নিজেদের মতো করে ইন্টারপ্রেট করি, অ্যান্ড দ্যাট ইন্টারপ্রিটেশন কামস থ্রু হোয়াট উই হ্যাভ সিন, হোয়াট উই হ্যাভ হার্ড, হোয়াট উই হ্যাভ এক্সপিরিয়েন্স। আমরা যা শুনেছি, যা পড়েছি, যা দেখেছি, তার ভিত্তিতেই আমরা একটা 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 বিলিভ সিস্টেম ডেভেলপ করি আমাদের মধ্যে, এবং দ্যাট বিলিভ সিস্টেম দেন লিডস টু আওয়ার ওন ইন্টারপ্রিটেশনস। ঠিক, একদম ঠিক। তো এরকমই আমি অনেক ঘটনা আমার এই লম্বা জীবনে আই হ্যাভ এক্সপিরিয়েন্সড, যার ভিত্তিতে আমার ধারণা ওভার দ্য পিরিয়ড অফ নাম্বার অফ ইয়ার্স হ্যাভ চেঞ্জড।
প্রথমে আমি মানে ইন মাই আর্লি ইয়ার্স অফ লাইফ আমার আই নেভার ইভেন বিলিভড ইন আ প্যারালাল ওয়ার্ল্ড, কিন্তু অনেক এরম ঘটনা আমার জীবনে ঘটেছে স্বস্তিকা, যার পরে আই হ্যাভ বিন কম্পেলড টু বিলিভ দ্যাট অনেক কিছু ঘটনা আমাদের জীবনে ঘটে যার কোনো উত্তর আমাদের কাছে নেই। মানে রেশনাল কোনো এক্সপ্লেনেশন পাওয়া যাচ্ছে না। কারেক্ট, তার কোনো উত্তর আমাদের কাছে নেই, এবং যদি তার উত্তর আমাদের কাছে না থাকে সে ঘটনাগুলো কিন্তু ঘটছে। সো ওয়্যার ইজ দ্যাট হ্যাপনিং? In my opinion, it is happening in that parallel world which coexist with our world. ঠিক। আর কখনো কখনো we might even cross paths. And when we cross paths, that's when we get to feel or we get to see glimpses of that parallel world. দেখো আমি আই এম নট অ্যান অথরিটি, আমি আমার নিজের ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটাই তোমাকে বলছি, এবং সেরকমই একটা ঘটনা আজকে তোমাকে এবং তোমার দর্শকদের শোনাতে চাই, মানে ওয়ের things have started moving differently in my life, where I changed my view towards this aspect of life. তো এটা কি তোমার যখন তুমি কলকাতায় জব করতে তখনকার সময়? না, এটা আমি যখন নিউজিল্যান্ডে থাকতাম আচ্ছা। তখনকার ঘটনা একটা। অ্যান্ড আমার দেখো মানে আমি বললাম আমার সহস্র ঘটনা আছে, মানে সব তো আর বলা যায় না একদিনে কিংবা আমরা শুনবো আস্তে আস্তে। হ্যাঁ, মানে ওভার আ পিরিয়ড অফ টাইম নিশ্চয়ই, মানে আই উড লাইক টু শেয়ার দোজ এক্সপিরিয়েন্সেস উইথ ইউ অ্যান্ড উইথ ইউর এস্টিমড ফলোয়ার্স। তো এই ঘটনাটা ঘটে অ্যারাউন্ড 2017-2018 কোভিডের আগে। তুমি তো জানো মানে আমি নাটক করতাম অকল্যান্ডে, এবং আই এম আ প্যাশনেট অ্যাক্টর। আর সেই নাটকের সূত্রেই তোমার সাথে আলাপ হয়েছে। এক্স্যাক্টলি। তো আমরা আমাদের জেনারেলি আমরা যখন অকল্যান্ডে থাকতাম আমাদের কয়েকটা বাঁধা ধরা থিয়েটার ছিল যেখানে আমাদের নাটকগুলো হতো, এবং সেরকমই একটা থিয়েটার ছিল ওয়েস্ট অকল্যান্ডে, আমি নামটা নিচ্ছি না। আমি বুঝতে পারছি তুমি কোন থিয়েটারের কথা বলছো। রাইট। এবং ইট ওয়াজ বলবো না, ইট ইজ স্টিল ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস টু পারফর্ম। না খালি আমি ওখানে থিয়েটারে অ্যাক্ট করেছি, আমি ওখানে বসে থিয়েটারও দেখেছি। আমার খুব প্রিয় একটা জায়গা। আমারও। হ্যাঁ। তো আমি যতটুকু জানি ওই থিয়েটারটা 100 থেকে 150 বছর পুরনো, হতে পারে তার থেকে বেশি, আমার ঠিক সেই এক্স্যাক্ট আইডিয়াটা নেই, তবে ডেফিনেটলি ইন এক্সেস অফ 100 years অফ এক্সিস্টেন্স। এবং যখন আমি শুরুতে ওখানে যেতাম আমি গল্প শুনেছিলাম যে ওখানে একজন কেয়ারটেকার ছিল, এবং দ্যাট কেয়ারটেকার ওয়াজ ইনভলভড উইথ দ্যাট theatre for a long period of time. He was a very good human being and very passionate lover of theatre. তো উনি অনেক বছর ওই থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন অ্যাজ এ কেয়ারটেকার, এবং অ্যাজ ফার অ্যাজ আই নো উনি অ্যাকচুয়ালি অ্যাট দ্য টাইম অফ ডেথ হি ওয়াজ স্টিল অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট থিয়েটার। আচ্ছা। এবং আমাকে এরকমও অনেকে বলেছে সেই সময় যে এখনও নাকি ওনার আত্মা ওই থিয়েটারের সঙ্গে জড়িত আছে। আচ্ছা। তো আমি যখন শুরুতে শুনতাম আই ইউজ টু মেক ফান অফ ইট, মানে দ্যাট ইজ মাই ইগনোরেন্স ওয়াস্তিক, আই এম অ্যাডমিটিং টুডে দ্যাট ওয়াজ মাই ইগনোরেন্স। এবং আমি হাসতাম, মজা করতাম, মানে আই নেভার ইউজ টু বিলিভ ইট। তো এরমভাবেই চলছিল। এবার আমাদের একটা নাটক প্রোডাকশনের জন্যে প্রিপেয়ার্ড হচ্ছিল সেই সময়, ওই থিয়েটারের মধ্যেই আমাদের স্টেজ রিহার্সেল হচ্ছিল। এবং স্টেজ রিহার্সেল তুমি তো জানো যখন হয় তখন ফুল ক্রু থাকে না, কখনো
টেকনিশিয়ানরা থাকে না, কখনো লাইটের লোক থাকে না, তো মানে উই ওয়ার্ক উইথ বেয়ার মিনিমাম ম্যান পাওয়ার। তো আমার এখনও স্পষ্ট মনে আছে, ওইটা বোধহয় অক্টোবর নভেম্বরের রাত্রির, ওরকম একটুখানি সামার টা ছিল নিউজিল্যান্ডে, যেহেতু অক্টোবর নভেম্বরে সামার হয়। তো অনেকক্ষণ লাইট ছিল, আমরা 8টা নাগাদ ওই থিয়েটারে পৌঁছই, এবং সেদিন আমার দায়িত্ব ছিল লাইট এবং সাউন্ডটা দেওয়ার। আমার নিজের কোনো পার্ট ছিল না, আচ্ছা, যেহেতু টেকনিশিয়ানরা থাকে না, আমাদেরকে টার্ন নিয়ে নিয়ে সেটা করতে হয়। তো আমার সেই রাত্রিরে টার্ন ছিল যে লাইট আর সাউন্ড অপারেট করতে হবে, এবং লাইট আর সাউন্ড যেটা অপারেট করতে হয় সেটা একটা লাইট এবং সাউন্ড রুম আছে, সেই রুমের ভেতর থেকে করতে হয়, এবং সেই রুমটা ইজ কমপ্লিটলি সেক্লুডেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য থিয়েটার। ওইটাতে যেতে গেলে পেছন দিয়ে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ির মধ্যে দিয়ে ওপরে পৌঁছতে হয়। ওপরে পৌঁছে লাইট জ্বালিয়ে ওখানে সব ইকুইপমেন্টস অ্যান্ড অ্যাপারেটাসেস আর দেয়ার, ওইগুলোকে ইউজ করে সেটা করতে হয়। তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, মানে ওইটা আমার একটা নতুন, আমি অ্যাক্টিং করেছি, আমি বিহাইন্ড দ্য স্টেজ কাজ খুব কম করি, সুতরাং দ্যাট ওয়াজ সামথিং দ্যাট আই ওয়াজ রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু, একটা নতুন জিনিস শিখবো, করবো। অলদো অন দ্য ফাইনাল ডে ইট উড বি ডান বাই সামবডি এলস অবভিয়াসলি। তো আমরা সবাই পৌঁছেছি, 6-7 জন ছিল, আমরা সবাই পৌঁছেছি। আমার এখনও মনে আছে, অনির্বাণ ডিরেক্টর ছিল, আমাকে বললো ওপরে গিয়ে তুমি তাহলে তোমার কাজ শুরু করে দাও। আমরা ঠিক আছে। তো আমি থিয়েটার থেকে বেরিয়ে ওই সিঁড়িটার কাছে যাই, এবং ওখানে একটা তালা লাগানো ছিল, তালাটা খুলছি। যখন আমি বাইরে বেরিয়ে তালাটা খুলছি, ইট ইজ সামার, বললাম অক্টোবর নভেম্বর ছিল, নিউজিল্যান্ডে সামার হয় অক্টোবর নভেম্বর। হঠাৎ আমার শরীরটা যেন একেবারে শীতল হয়ে গেল, মানে লাইক আ কোল্ড ওয়েভ দ্যাট ওয়েন্ট থ্রু দ্য এন্টায়ার বডি অফ মাইন্ড। হঠাৎ মানে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো, ভারী হওয়ার যে ব্যাপারটা, গা ভারী হওয়া, কি একটা এমন একটা অনুভব করলাম যেটা আমি কোনোদিন আজ অবধি, সেই দিন অবধি করিনি। সারা মানে শরীরটা যেন একদম মানে কাঁপুনি দিয়ে যেন মনে হচ্ছে যে একটা রিগার হলো, যে জ্বর আসার সময় যে রিগার, সেই আই ওয়াজ ভেরি সারপ্রাইজড। আমি বুঝতে পারলাম না এত গরমের মধ্যে হঠাৎ আমার এত ঠান্ডা লাগতে শুরু করলো কেন। বাট আই ডেন্ট পে মাচ হিট টু ইট। আমি দরজা খুলে, সিঁড়িটা প্রচণ্ড সরু সিঁড়ি, মানে আমি একজন উঠলে ওপর থেকে একজন নামতে গেলে মানে প্রায় গা ঘষাঘষি করে নামতে হয়, এত সরু। আর লাইট রুমটা একটু ছিল মানে একটু অদ্ভুত Correct, রকমের, correct. একটু মানে নর্মাল টেম্পারেচারের থেকে যেন টেম্পারেচারটা ওখানে সবসময় একটা কম কম থাকে। আচ্ছা, এবার যখন সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠছি, জাস্ট ওয়ান্টেড টু মানে জাস্ট ডিসক্রাইব দ্যাট স্টেয়ারওয়েল টু ইয়োর অডিয়েন্স। মানে একটা অনেক পুরনো বাড়ি যদি হয়, কাঠের বাড়ি, তার একটা পুরনো কাঠের গন্ধ, একটা দেওয়ালগুলো ভিজে ভিজে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, সেটা মিশিয়ে একটা একটা অদ্ভুত একটা 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 থমথমে অ্যাটমসফিয়ার ভেতরে, হুইচ আই ইমিডিয়েটলি ফেল্ট। এনিওয়ে, I was, to be fair, slightly feeling uncomfortable. কিন্তু I was putting up a brave front for myself, যে না কিছু নেই, এটা জাস্ট আমি এত গল্প শুনেছি এখানকার ব্যাপারে, ইট ওয়াজ অ্যাকচুয়ালি নাথিং টু ওয়ারি অ্যাবাউট। করে যাই হোক, আমি সাহস করে ওপরে চলে যাই, আমার কাজ শুরু করে দিই। কাজ শুরু হয়ে যায়, নিচে রিহার্সালও শুরু হয়ে গেছে, অনির্বাণ ডিরেক্ট করছে, তুমিও সেখানে অ্যাক্টিং করছিলে সেদিনকে। হঠাৎ, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি এখানে, ফর দি অডিয়েন্স অ্যাকচুয়ালি, যে যারা মানে হয়তো রেগুলার থিয়েটার করে না, এই
লাইট রুম এবং সাউন্ড রুম একদম অন্ধকার থাকতে হয়, নাহলে ওই যে লাইটটা রিফ্লেক্টস অন দ্য স্টেজ, উইচ ইজ নট আ গুড থিং। তো আমি একা ওই ঘরটাতে অন্ধকারের মধ্যে বসেছিলাম, খালি একটা রিডিং লাইট জ্বলছিল, যেখান থেকে আমি আমার স্ক্রিপ্টের মধ্যে থেকে কিউজগুলো দেখছিলাম, পড়ছিলাম এবং ওই কিউজগুলো ডেলিভার করছিলাম। তো while I was doing that, it was fine. Suddenly I realized যে পেছনে একজন কেউ ঘরের মধ্যে ঢুকলো। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে রাখা ভালো এখানে, অ্যান্ড্রু বলে একজন কাজ করতো ওই থিয়েটারে। সে অ্যাকচুয়ালি হি ওয়াজ সো এক্সপিরিয়েন্স যে ওই লাইটগুলো ফাইনাল ডেতে হি ওয়াজ দ্য পার্সন হু ইউজ টু অপারেট দ্য লাইট অ্যান্ড দ্য সাউন্ড। এবং ও জেনারেলি ওই লাইট রুমের মধ্যেই ও থাকতো, ওর কাজ টাজ করতো। তো in my mind I felt it was Andrew who's come into the room. ঠিক আছে, তো আমি খুব পাত্তা দিইনি। এবং কি হয়, যখন লাইট আর সাউন্ড দিচ্ছি আই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ দ্য স্ক্রিপ্ট, কারণ ওর মধ্যে কিউজ থাকে। তো বেশি ঘাড় ঘুরিয়ে দেখারও সুযোগ নেই আর কথা বলারও সুযোগ নেই। সুতরাং আমি মনে মনে জানলাম যে অ্যান্ড্রু এসে গেছে, ও বিকেলেই আসে জেনারেলি, ওপরে কাজ করে। অ্যান্ড্রু, ঠুকঠাক আওয়াজ হচ্ছে, জিনিস রাখার আওয়াজ হচ্ছে, ওখানে তারগুলোকে গোটাবার আওয়াজ হচ্ছে, মানে লাইট রুমের ভেতরেই হচ্ছে সব কিছু, এবং আমি শুনতে পাচ্ছি। এবং হয় না যে চোখের কোণা থেকে তুমি দেখতে পাচ্ছ যে সামথিং ইজ মুভিং, সামওয়ান ইজ দেয়ার। তো আমার খুব একটা অসুবিধা হচ্ছিল না, কারণ আমি জানি ইট ইজ অ্যান্ড্রু। ওকে, তো আমি যাই হোক যথারীতি আমার যা কাজ আমি সেটা করে চলেছিলাম মোটামুটি করে। এইবার রিসেস হলো, ইন্টারভেল, এবং অ্যান্ড্রু যে আমার পেছনে ছিল, আমি থ্রু মাই কনসেন্ট্রেশন অন দ্য জব আই কমপ্লিটলি ফরগট। যেই রিসেস হলো আমি সিঁড়ি দিয়ে, সেই সিঁড়িটা দিয়ে নিচে চলে যাই। চলে গিয়ে নিচে কফি টফি খাই। কফি টফি খেয়ে আমার হাতে একটা কফি ছিল, আমি উপরে আবার সেকেন্ড হাফটা করার জন্য আসছিলাম ফিরে। দেন আই রিয়েলাইজ, আরে অ্যান্ড্রু আছে উপরে, ওর জন্য একটা কফি নিয়ে নিই, বেচারা একা একা কাজ করছে, ওর জন্য একটা কফি নিই উপরে গিয়ে, দেন উইল হ্যাভ দ্য কফি টুগেদার বলে আমি দুটো হাতে কফি নিয়ে আসছি। যখন আসছি তখন দেখি অনির্বাণ ফিরছে ওখান থেকে। তখন বললো, আরে দুটো কফি নিয়ে কোথায় যাচ্ছ? আমি বললাম, আরে না ওই ওপরে অ্যান্ড্রু আছে, তো ওই অ্যান্ড্রুর জন্যে একটা কফি নিচ্ছে, একটা আমার কফি। বললো, অ্যান্ড্রু? ও তো 2 মাস আগে কাজই ছেড়ে দিয়েছে, ও তো হি ইজ নট ইভেন অ্যাসোসিয়েটেড উইথ দিস। কার কথা বলছো? বলছি, কি তুমি বলছো? বলছি, হ্যাঁ, ইনফ্যাক্ট এই যে প্রোডাকশনের লাইট তো অ্যান্ড্রু দিচ্ছে না, এটা তো আমি একজন নতুন কাউকে জোগাড় করেছি। অ্যান্ড্রু ইজ নো লঙ্গার উইথ দিস অর্গানাইজেশন। আমি বলছি, তাহলে আমাদের কি আজকে আর কেউ আসার কথা ছিল? বলো, না, তুমি ওপরে আছো আর আমরা এই 6-7 জন নিচে আছি, তাছাড়া তো আর কেউ নেই। আমি তখন ওকে ওসব কিছু বললাম না। I went up and I started experiencing that room. There was pin drop silence. আর কিন্তু কারোর আওয়াজও পেলাম না, কারোকে দেখতেও পেলাম না, কিছু বুঝতেও পারলাম না। Till date, I don't know who it was. কে যে আমার পেছনে ছিল, কে যে আওয়াজটা করছিল, কে যে কাজ করছিল, কাকে যে আমি চোখের কোণা দিয়ে দেখছিলাম, আজ অবধি কিন্তু তার জবাব আমার কাছে নেই। কিন্তু কেন, তার হয়তো জবাব আমার কাছে আছে। আচ্ছা, আমার মনে হয় যে এই যে প্যারালাল ওয়ার্ল্ড যেটা এক্সিস্ট করে, সেটাকে আমি প্রচণ্ডভাবে ডিসবিলিভ করতাম। এবং ইন মাই ইগনোরেন্স কখনো কখনো হয়তো আমি আই হ্যাভ বিন ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস ইট অলসো। তো মেবি ইট ইজ ওয়ান ওয়ে
of making me aware that we also exist parallelly with you. এবং স্বস্তিকা তারপর থেকেই my view, my opinion towards the existence of a parallel world has changed. কিন্তু আজ অবধি তো ওটা মানে কে ছিল, মানে ওটা কি রেসিডুয়াল মানে গোস্ট যে ওই থিয়েটারের সাথে যুক্ত ছিল নাকি এটা দেখো কি? অনেক তোমার কি থিওরিজ মনে হয়? হতে পারে, অনেক থিওরিজ হতে পারে। এখন এখানে অনেকে বলতে পারে যে যেহেতু আমি জানতাম এরকম কিছু আছে, ইট ইজ মাই সাবকনশিয়াস মাইন্ড দ্যাট হ্যাজ ক্রিয়েটেড দ্যাট হোল সিচুয়েশন। কিন্তু আমি তো আমার ওই সাবকনশিয়াস মাইন্ড নিয়ে তো আমি ওই থিয়েটারে আগেও গেছি, আমি আগেও একা একা থেকেছি, একা হয়েছে, কিন্তু কোনোদিন তো কিছু হয়নি। কিন্তু যেহেতু তার আগের দিনই I had a conversation with somebody and made fun of this situation. I said এগুলো আজকালকার দিনে বোকা বোকা কথাবার্তা, এরকম কোনো এক্সিস্টেন্স নেই, আমি মানি না। In a way I challenged the unknown forces, you know, which is perhaps not the good thing to do. মানে আমরা যেটা জানি না সেটাকে ডিসরেসপেক্ট করাটা ভালো না। মানে I may not have a belief, but let it exist parallelly is my view. তো আমি জানি না, মানে I don't have an answer to your question, but I definitely know that there was someone. এবং মানে I could literally feel the presence. আজকেও যখন আমি বলছি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে যে I was not alone in that room that night. There was somebody with me. কিন্তু এই পডকাস্টের শুরুতেই আমি তোমাকে বলেছিলাম যে a lot of answers will remain unanswered in our lives. Perhaps those answers are available in the parallel world that surrounds us every moment of our existence. হতেই পারে মানে আমার তো গায়ে কাঁটা দিচ্ছে এখনো এই ঘটনাটা শুনে। হ্যাঁ, তবে আমিও যতবার ওই লাইট রুমটায় ঢুকেছি, মানে একটা সবসময় একটা একটা গা ছমছমে পরিবেশ সবসময় ওই লাইট রুমটার মধ্যে, কারেক্ট, মানে কিরম জানি একটা অদ্ভুত মানে ছিল। নিশ্চয়ই। আর তুমি যেরকম বললে একটা পুরনো গন্ধ, একটা ওই সিঁড়িটা দিয়ে উঠে ওই ঘরটাতে গেলেই একটা আই অলওয়েজ গেট দ্য ফিলিং অফ গেটিং কোল্ড। আমি জানি না এটা তুমি ফিল করেছো কিনা। এটা আমারও হয়েছে। হ্যাঁ, তো মানে বাইরে হয়তো প্রচন্ড গরম, কিন্তু রুমটা মানে কোনো এসি চলছে না, কিচ্ছু নেই ওখানে, তা সত্ত্বেও কোনো নাথিং, একটা ফ্যানও চলে না, কারণ এত ছোট একটা রুম, কোনো ফ্যান লাগাবার জায়গাও নেই, চলেও না। কিন্তু যখনই ওখানে ঢুকি আই ফিল শিভারিং, মানে এত ঠান্ডা লাগে আমার। সো উইচ ইজ ভেরি ভেরি অড, কিন্তু নো আনসার অ্যাগেন। তাহলে কেমন লাগলো আমাদের প্রথম পডকাস্ট? আমার তো এখনও রীতিমতো গা ছমছম করছে। আর আরও কেন ভয় লেগেছে জানো? কারণ ওই থিয়েটার হলটাতে অনেকগুলো নাটকে আমি অভিনয় করেছি, ডিরেকশন দিয়েছি। ওই থিয়েটার হলটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যারা নিউজিল্যান্ড থেকে শুনছো তারা হয়তো এতক্ষণে বুঝে গেছো কোন থিয়েটার হলের কথা আমি বলছি। আর যারা বুঝতে পারছো না তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারো, আমি নিশ্চয়ই বলে দেবো এটা কোন থিয়েটার হলের গল্প। যাই হোক, তোমাদের কেমন লাগছে, তোমাদের এই পডকাস্টটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লিখে জানাতে ভুলো না। আর গল্প বলার আমাদের এই উদ্যোগ তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইউফোরিয়া এন্টারটেইনমেন্টকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তার সাথে সাথে সঙ্গের বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই একটা নতুন এপিসোড আমাদের চ্যানেলে আসবে তার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যাবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যদি আমাকে গল্প পাঠাতে চাও তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস nseuphoria@gmail.com তোমাদের গল্প কিন্তু আমাকে পাঠাতে পারো। নিচের ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, সেটা দেখে নিও আর আমাকে ইমেল করো। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো সবাই, ও শুনতে থাকো ফ্রাইডে ফ্রাইড হরর স্টেশন।